आज ब्लू है पानी 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 पानी, आज ब्लू है पानी 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 पानी। ओए होए, ব্লু হে ওয়াটার ওয়াটার ওয়াটার। আমি আমার বৌমার থেকে বেটার বেটার বেটার। আমার বৌমা হলো হিট, আমি সুপার হিট। আমি আমার বৌমাকে করব কপি। আমার বৌমা হলো নকল, কিন্তু আমি হলাম আসল। চন্দ্রিকার শাশুড়ি মা দেবযানী দেবী সবসময় বৌমাকে নকল করে। আসলে দেবযানী দেবী যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে তখন তার স্বামী মলয়বাবু বউয়ের সাজ, বাইরে ঘোরাফেরা, বিভিন্ন রকম সুন্দর সুন্দর জামা কাপড় পরা এসব কিছু পছন্দ করতো না। তাই বিয়ের পর থেকেই দেবযানী দেবী খুবই সাদামাটা থাকত। এভাবেই বছরের পর বছর দেবযানী দেবী নিজের মনের সমস্ত ইচ্ছা চাপা দিয়ে রাখত। দেখতে দেখতে এভাবেই দেবযানী দেবীর ছেলে রাহুল বড় হয়ে ওঠে। রাহুলের বিয়ের বয়স হলে চন্দ্রিকার সঙ্গে তার ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের পর চন্দ্রিকা যখন সাজগোজ করে স্টাইল করে বাড়িতে ঘোরাফেরা করে তখন দেবযানী দেবী খুবই হিংসা করতে শুরু করে। মা, আমি আলমারিতে একটা সুন্দর বেনারসি শাড়ি রেখেছিলাম, ওটা কোথায় গেল বলুন তো? আমার বাবা আমাকে বিয়ের আগে ওই শাড়িটা কিনে দিয়েছিল, কিন্তু এখন আমি কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি শাড়ি খুঁজে পাচ্ছ না আমাকে জিজ্ঞাসা করছো কেন? তোমার শাড়ি আমি দেখিনি। তুমি এমন করে বলছো যেন আমি তোমার শাড়ি চুরি করেছি। যাও ভালো করে খোঁজো, নিশ্চয়ই পেয়ে যাবে। এমন সময় বাড়ির কাজের মেয়ে পুষ্পা দেবযানী দেবীর আলমারি থেকে সেই শাড়িটা বার করে নিয়ে আসে। নতুন বৌদি, তুমি এই শাড়িটা খুঁজছিলে তাই না? এই দেখো, তোমার শাশুড়ি মায়ের আলমারি থেকে আমি এই শাড়িটা খুঁজে পেলাম। হ্যাঁ তাই তো মা, আপনি যে বললেন আপনি আমার বেনারসি শাড়িটা দেখেননি, তাহলে আমার এত দামি শাড়ি আপনার আলমারিতে কি করছে? ভাগ্যিস পুষ্পা আমাকে শাড়িটা খুঁজে দিল, তা না হলে আমি তো কিছু জানতেই পারতাম না। শাশুড়ি মা হাতে নাতে ধরা পড়ে গেলে ভীষণই লজ্জায় পড়ে, কারণ সে ইচ্ছা করে সকালবেলা চন্দ্রিকার অজান্তেই তার আলমারি থেকে শাড়িটা বার করে নিজের আলমারিতে রেখে দেয়, কারণ তার সেই শাড়িটা পরতে খুবই ইচ্ছা হয়। কিন্তু সে যেহেতু এখন ধরা পড়ে যায় তাই সে বৌমাকে কি বলবে কিছুই বুঝতে পারে না। পুষ্পা, তোকে কতবার বলেছি আমার আলমারি পরিষ্কার করার দরকার নেই, কিন্তু তবুও তুই আমার কথা শুনবি না। আর বৌমা, তোমার শাড়ি আমার আলমারিতে ছিল এটা আমি জানতাম না। আমার দিকে এরকম সন্দেহের চোখে তাকাবে না, ঠিক আছে? এই বলে দেবযানী দেবী ঘরে চলে যায়। অন্যদিকে চন্দ্রিকা যেহেতু আজকে বিয়ে বাড়িতে যাবে তাই সে রান্নাঘরে গিয়ে নিজের মুখে বেসন এবং হলুদ মাখে। বেসন এবং হলুদের ফেস প্যাক মাখলে ত্বকের রং নাকি পরিষ্কার হয়, যা দেখে এবার দেবযানী দেবীরও ইচ্ছা হয় সেও বেসন এবং হলুদ মাখবে। মা, আমাকে একটু বেগুনি ভেজে দাও তো, খুব খিদে পেয়ে গেছে। তোমার বৌমা বেসন মেখে রান্নাঘরে রেখে দিয়েছে, তাই তুমি সেই বেসনটা দিয়ে বেগুনিগুলো ভেজে দাও। দেবযানী দেবী রান্নাঘরে গিয়ে বেগুনি ভাজতে চায় না, কারণ সেও ইতিমধ্যে মুখে বেসন এবং হলুদ মেখে নেয়। সে যখন সবার সামনে এসে দাঁড়ায় তখন তার অবস্থা দেখে রাহুল এবং চন্দ্রিকা হেসে ফেলে। আপনি মুখে কি মেখেছেন মা? আপনাকে আপনার ছেলে গরম গরম বেগুনি ভাজতে বলল, আর আপনি মুখে এসব মেখে বসে আছেন কেন? বৌমা, তুমি যখন মুখে বেসন মাখতে পারো তাহলে আমি মুখে বেসন মাখতে পারি না কেন? আমিও তো আজকে বিয়ে বাড়িতে যাব। তাছাড়া আমার মুখটা কেমন কালো হয়ে গেছে, কিন্তু এই বেসন আর হলুদ মাখার পর আমার মুখটা এরকম জ্বলছে কেন? ওরে বাবারে, আমার মুখটা তো ভীষণ জ্বালা পোড়া করছে। আরে, আপনার ছেলে বেগুনি খাবে বলে আমি তো বেসন আর হলুদের মধ্যে লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম। আপনি ভুল করে সেটাই মুখের মধ্যে মেখে নিয়েছেন। এখনই গিয়ে মুখটা ধুয়ে আসুন, তা না হলে কিন্তু মুখের রং আরো অপরিষ্কার হয়ে যাবে। সত্যিই মা, আমার বউ যা করবে তোমাকে তাই করতে হবে। কাক হয়ে ওইরকম ময়ূরের পালক লাগালে ময়ূর হতো যায় না। তাছাড়া আমার বউয়ের বয়স কত কম, আর তুমি এখন বুড়ি হয়ে গেছো, সুতরাং তোমাকে সব মানাচ্ছে না। তুমি তোমার মতোই থাকো, নিজের বয়সের দিকেও তো একটু খেয়াল রাখো। রাহুল এই কথা বললে দেবযানী দেবীর খুবই খারাপ লাগে, আর যেহেতু তার মুখ ভীষণই জ্বালা পোড়া করে তাই সে তাড়াতাড়ি জল দিয়ে মুখ ধুয়ে নেয়। সন্ধ্যাবেলা যখন চন্দ্রিকা বিয়ে বাড়িতে যাওয়ার জন্য একটা বেনারসি শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে তৈরি হয় তখন দেবযানী দেবী বাইরে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে বৌমার সাজ দেখতে থাকে। চন্দ্রিকা মুখে ফাউন্ডেশন, ব্লাশ ইত্যাদি মাখে, চোখে আইলাইনার দেয়, আইশ্যাডো লাগায়, যা দেখে দেবযানী দেবীরও খুবই ভালো লাগে। সত্যি আমার বৌমা সাজগোজের ব্যাপারে কত কিছু জানে, কিন্তু আমি তো কিছুই জানি না। আমিও আজকে আমার বৌমার মতো সাজগোজ করব।
চন্দ্রিমার সাজগোজ সম্পূর্ণ হয়ে গেলে তার চোখের আড়ালে দেবযানী দেবী বৌমার সমস্ত সাজাগোজার জিনিসপত্র নিজের ঘরে নিয়ে চলে যায়। সে নিজের মতো মুখে ফাউন্ডেশন, বিভিন্ন ধরনের মেকআপ, রং বেরঙের কাজল এবং গালে বিভিন্ন রং বেরঙের জিনিস মেখে নেয়, কিন্তু সবকটা প্রোডাক্ট সে সুন্দর করে ব্যবহার করতে পারে না, যার ফলে তার সাজ একেবারে বিগড়ে যায়। এই দেখো আমাকে কেমন লাগছে, একদম তোমার বৌমার মতো মনে হচ্ছে তাই না? তোমার বৌমা মনে করে ও শুধু একাই সাজতে পারে, আমি সাজতে পারি না, কিন্তু আজকে দেখো আমি ওর মতো সেজেই বিয়ে বাড়িতে যাব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? নিজেকে একবার আয়নায় ভালো করে দেখো তো, পুরো মনে হচ্ছে মুখ পোড়া বাদর। তোমার দিকে তাকাতেই আমার ইচ্ছে করছে না, কি বিচ্ছিরি দেখতে লাগছে। একেই তোমাকে দেখতে ভালো না, তারপর এরকম সাজগোজ করেছো, ছি ছি ছি, কি বাজে দেখতে লাগছে। বৌমাকে দেখতে কত সুন্দর আর তোমাকে দেখতে কত বিচ্ছিরি, তার উপর এরকম মুখে কেউ রং চং মেখে জোকাস সাজে। মলয়বাবু এরকম কথা বললে দেবযানী দেবীর চোখে জল চলে আসে। মলয়বাবু তার বউয়ের উপর এমন চিৎকার করে যে বাইরে থেকে রাহুল এবং চন্দ্রিকাও সব কথা শুনতে পায়। তাই তারাও সেখানে এসে দেবযানী দেবীর এরকম রূপ দেখে নিজেদের হাসি চেপে রাখতে পারে না। মা তুমি কি করছোটা কি? ইস, তোমাকে এইভাবে বিয়ে বাড়ি নিয়ে যাওয়া যায় নাকি? কি বাজে দেখতে লাগছে। আমার বন্ধুর মায়েরা কত ভালো আর কত ভদ্র সাজগোজ করে, আর তুমি নিজেকে দেখো, বৌমার সাথে কম্পিটিশন করতে গিয়ে তুমি নিজের বয়সটা একদম ভুলে গেছো। আমি সেই কারণেই ভাবি যে আমার ঘর থেকে আমার সাজগোজার জিনিসগুলো কোথায় গায়েব হয়ে গেল। আমার শাশুড়ি মা যে এরকম কাণ্ড ঘটাতে পারে সেটা আমি সত্যিই জানতাম না। এখন দেখছি এই বাড়িতে আমার কিছু করাই বিপদ হয়ে যাবে, কারণ আমি যা করব আমার শাশুড়ি মা তো তাই নকল করবে। সবাই মিলে এরকম কথা বললে দেবযানী দেবী একেবারে চুপ করে থাকে, কিন্তু সে কিছুতেই নিজের সাজগোজ পরিবর্তন করতে চায় না। সেরকম ভাবে সে তার পরিবারের সাথে পাড়ার বিয়ে বাড়িতে গিয়ে উপস্থিত হয়, কিন্তু পাড়ার লোকেরা যখন দেবযানী দেবীকে তার বৌমার মতো শাড়ি এবং হাই হিল জুতা পরতে দেখে এবং উল্টোপাল্টা মেকআপ করতে দেখে, তখন তারাও নিজেদের হাসি চেপে রাখতে পারে না। আরে দেবযানী, তোকে কি সুন্দর লাগছে রে, পুরো একেবারে বুড়ি হেমা মালিনী। আমি শুধু ভাবতাম যে আমাকেই হয়তো দেখতে সুন্দর লাগে, না না, তোকেও কিন্তু সাজলে গুজলে দেখতে খুব ভালো লাগে। তাই আমাকে সত্যি সুন্দর লাগছে। আর দেখ, আমি সাজগোজ করেছি বলে আমার বাড়ির লোকেরা আমাকে কত খারাপ কথা বলছে। আসলে ওরা তো আমার রূপের মর্মই বোঝে না। আরে আমি তো তোর সাথে ইয়ার্কি মারছি, তুই এরকম সাজগোজ করে বিয়ে বাড়িতে থাকিস না, লোকে তোকে পাগল বলবে। মলয়দা, আপনি আপনার বৌমাকে কিছু শেখান, শুধুমাত্র বৌমাকে কপি করলে হবে? বয়সটা তো আর কম হলো না, কদিন পরে ঘাটে যাবে, কিন্তু তার আগেই বুড়ির এত সাজ। এমন কথা শুনে দেবযানী দেবী আর সহ্য করতে পারে না, সে বাথরুমে গিয়ে নিজের মুখ ধুয়ে নেয়। অন্যদিকে চন্দ্রিমা বিয়ে বাড়িতে সবার সাথে হেসে খেলে কথা বলে, কখনো কখনো সে ইংরেজিতেও কথা বলে, যা দেখে দেবযানী দেবীরও খুবই হিংসা হয়, কারণ সবাই চন্দ্রিমাকে খুবই ভালোবাসে, কিন্তু দেবযানী দেবীর দিকে কেউ ঘুরেও তাকায় না। আমার বৌমা কত সুন্দর ইংরেজিতে কথা বলতে পারে, ওরা সবাই বৌমার প্রশংসা করছে, কিন্তু আমি তো কিছুই পারি না, তাই মনে হয় আমাকে কেউ পছন্দ করে না। আমার স্বামীও তো আমার দিকে ঘুরেও তাকায় না। ইস, আমিও যদি আমার বৌমার মতো হতাম তাহলে সবাই আমাকে খুব ভালোবাসতো। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন চন্দ্রিকা তার স্বামীর সাথে পার্টি করতে যাবে বলে একটা ছোট ওয়েস্টার্ন ড্রেস পরে তৈরি হয়, যা দেখে দেবযানী দেবী হিংসায় জ্বলে ওঠে। সে লুকিয়ে লুকিয়ে তার বৌমার ছবি তুলে নেয়। কিছুক্ষণ পর ছেলে বৌমা যখন পার্টি করতে চলে যায়, তখন দেবযানী দেবী পাড়ার দর্জির দোকানে যায়। দাদা, আপনি আমার এই কাপড়টা দিয়ে আমাকে একটা সুন্দর ছোট ড্রেস তৈরি করে দিন তো। এই দেখুন, এটা আমার বৌমার ছবি, ও যেমন জামা পরেছে আমার কিন্তু সম্পূর্ণ একই রকম দেখতে জামা চাই। হ্যাঁ ঠিক আছে, বানিয়ে দেবো, কিন্তু মাপ লাগবে। আপনার বৌমাকে এসে বলবেন মাপ দিয়ে যেতে, কারণ মাপ ছাড়া এরকম জামা কাপড় বানানো যাবে না। বৌমা মাপ দিয়ে যাবে কেন? আমি এরকম জামা পরবো, তাই আমি মাপ দিয়ে যাচ্ছি। আমি এরকম জামা নিজের জন্য তৈরি করতে চাই। দেবযানী দেবীর কথা শুনে সেই দর্জি কিছুতেই নিজের হাসি চেপে রাখতে পারে না, তাই সে কোনো রকমে হাসতে হাসতে দেবযানী দেবীর মাপ নিয়ে নেয়। কয়েকদিনের মধ্যেই সেই জামা তৈরি হয়ে গেলে দেবযানী দেবী নিজের ঘরে গিয়ে জামাটা পরে নেয়। সে তার বৌমার মতো মেকআপ করে এবং হাই হিল জুতা পরে।
এবার আমি বৌমার মতো ফোন ঘুরিয়ে ঘুরিয়ে নিজের ঘরে রিল ভিডিও করব। তারপর ওইসব কি সোশ্যাল মিডিয়া আছে না, ওখানে নিজের ভিডিও দেব। আমি আমার বৌমার থেকে কম নাকি? কিন্তু দেবযানী দেবী ভালো মতো ফোন ব্যবহার করতে পারে না, তাই সে তার দুঃসম্পর্কের বোনের মেয়ে প্রিয়াঙ্কাকে ফোন করে, কারণ প্রিয়াঙ্কা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সের কাজ করে। প্রিয়াঙ্কা, তুই তো রাত দিন ফোন ঘুরিয়ে ঘুরিয়ে কি সব ভিডিও বানাস, তাহলে একটু মাসিকে শেখাতে পারিস না? আমাকে একটু বল তো ফোনে কি করে ভিডিও বানাতে হয়। তাই নাকি মাসি, তুমি ভিডিও বানাবে? তাহলে তো খুব ভালো। ঠিক আছে, আমি তোমাকে যেভাবে বলছি তুমি সেগুলো একটা কাগজের মধ্যে লিখে নাও, তারপর ওগুলো ফলো করে তুমি ভিডিও বানাতে পারবে। দেখবে তোমার কিন্তু অনেক ফলোয়ার হয়ে যাবে, আর তুমিও আমার মতো ফেমাস হয়ে যাবে। প্রিয়াঙ্কা ঘন্টার পর ঘন্টা ধরে দেবযানী দেবীকে ফোনের ব্যাপারে সমস্ত কিছু বোঝাতে থাকে। দেবযানী দেবীও পুঙ্খানুপুঙ্খভাবে কাজের মধ্যে সমস্ত কিছু লিখে নেয়। কিছুক্ষণের মধ্যে দেবযানী দেবীও ক্যামেরা অন করে ভিডিও বানাতে শুরু করে দেয়। आज ब्लू है पानी 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 पानी, आज ब्लू है पानी 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 पानी, ओए होए ब्लू है वाटर वाटर वाटर, আমি আমার বৌমার থেকে বেটার বেটার বেটার, আমার বৌমা হলো হিট, আমি সুপার হিট, আমি আমার বৌমাকে করব কপি, আমার বৌমা হলো নকল কিন্তু আমি হলাম আসল। দেবযানী দেবী এভাবে গান গায় এবং ফোনের সামনে নাচানাচি করে। আর সে যখন সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে তখন সেই মজার ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হতে শুরু হয়। পাড়া সব মহিলারা তার ভিডিও দেখে একেবারে অবাক হয়ে যায়। তাই তারা বাড়িতে এসে চন্দ্রিকাকে সেই ভিডিও দেখাতে শুরু করে। চন্দ্রিকাও কি বলবে কিছুই বুঝতে পারে না। রাহুলও তার মায়ের কর্মকাণ্ড দেখে খুবই রেগে যায়। তুমি কি বুঝতে পারছো না মা? তুমি আমার বইয়ের একটা সস্তা এডিশন। আমার বউ যদি অরিজিনাল অ্যাডিডাস হয় তাহলে তুমি হলে অ্যাবিবাস। তুমি আমার বইয়ের মতো কখনো হতে পারবে না, তাই ওকে আর কখনো কপি করো না প্লিজ। এমন কথা শুনে দেবযানী দেবীর খুবই খারাপ লাগে, তাই তার চোখে জল চলে আসে, যা দেখে চন্দ্রিকারও খুব খারাপ লাগে। ঠিক আছে, মাকে আর কোনো কথা শোনাতে হবে না। মা আমাকে নকল করেছে ঠিকই, কিন্তু তার পেছনে তো অনেক কারণ আছে, সেটা আমি এখন বুঝতে পারছি। তোমরা মায়ের সাথে যেভাবে কথা বললে তাতে ওনার ইনসিকিউরিটি আরো বেড়ে যাবে। আর বাবা, আপনি অন্তত মাকে সম্মান করতে শিখুন। আপনি যদি বরাবর মায়ের সাথে ভালো ব্যবহার করতেন, ওনার প্রশংসা করতেন, তাহলে মায়ের মনে এরকম হীনমন্যতা আসতোই না। আসলে মা আপনার কাছ থেকে কখনো ভালোবাসা পায়নি, তাই জন্য মা আমাকে নকল করে আর আপনার মনের মতো হওয়ার চেষ্টা করে। এটা আমি এতদিন পর জানতে পারলাম। এমন কথা শুনে মলয় বাবুরও খুবই খারাপ লাগে, কারণ সে সত্যি এতদিন তার বউয়ের মর্ম কোনোদিনও বোঝেনি, তাই সে লজ্জায় আর কোনো কথা বলতে পারে না। অন্যদিকে চন্দ্রিমা সেদিন নিজে হাতে তার শাশুড়ি মাকে সুন্দর করে সাজিয়ে দেয়, যার ফলে শাশুড়ি মায়ের রূপ একেবারে পাল্টে যায়। মলয়বাবু নিজের স্ত্রীর দিক থেকে কিছুতেই নজর ফেরাতে পারে না। সেদিন সে মন খুলে নিজের স্ত্রীর খুবই প্রশংসা করে, যার ফলে দেবযানী দেবী খুবই খুশি হয়। ফাল্গুনী তার বর আকাশ এবং শাশুড়ি মা সঙ্গীতা দেবীর সঙ্গে শহরে বাস করত। ফাল্গুনী শহরের খুবই মডার্ন এবং শিক্ষিত মেয়ে ছিল। সে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করত। আকাশও অন্য একটা প্রাইভেট কোম্পানিতে জব করত। তাদের জীবনে কোনো রকমের অসুবিধা সেরকম ছিল না, বেশ চলছিল সবকিছু। একদিন তাদের বাড়ির কলিং বেল বেজে ওঠে। ফাল্গুনী দরজা খুলে দেখে তার শাশুড়ি মা সঙ্গীতা দেবীর সঙ্গে একটা মেয়ে শাড়ি পরে দাঁড়িয়ে আছে। তাকে দেখে বোঝাই যাচ্ছিল যে মেয়েটি নিশ্চয়ই গ্রাম থেকে এসেছে। মা, এই মেয়েটাকে? আপনি তো গ্রামে গিয়েছিলেন, এই মেয়েটাকে আপনি গ্রাম থেকে নিয়ে এসেছেন কেন? কে এই মেয়েটা? বৌমা, এটা আমার বোনের মেয়ে রিমিতা। এ খুব বিপদে পড়েছে। আমার বোন মানে এর মা হঠাৎ করেই মারা গেছে, আর ওই গ্রামে এর নিজের বলতে কেউ নেই। বেচারিটা অনাথ হয়ে গেল, বাবা মা কেউ নেই। গ্রামে একা একা কিভাবে থাকবে বলো তো? সেই জন্যই আমি একে এখানে নিয়ে এসেছি। এমনিতেও তুমি আর আকাশ অফিসে চলে যাও, তারপর সারাদিন আমি একা একাই বাড়িতে থাকি। রিমিতা আমার সঙ্গে থাকলে আমার সময়টাও কেটে যাবে। আপনাদের যেটা ভালো লাগে সেটা করুন। এই মেয়েটা আপনাদের রিলেটিভ হলেও আমি কিছুতেই এই গ্রামের গেও অশিক্ষিত মেয়েটাকে নিজের ননদ বলে স্বীকার করব না। এই বলে ফাল্গুনী সেখান থেকে চলে যায়। আকাশও ফাল্গুনীর পেছন পেছন যায় এবং ফাল্গুনীকে বোঝাতে থাকে যাতে ফাল্গুনী তাদের বাড়িতে রিমিতাকে থাকার অনুমতি দেয়। অনেক বোঝানোর পর ফাল্গুনী শেষ পর্যন্ত আকাশের কথা মেনে নেয়। ঠিক আছে, ও এই বাড়িতে থাকবে, ঠিক আছে, কিন্তু আমার থেকে যেন দূরে থাকে, আর ওকে নিজের মতো থাকতে বলে দেবে, যেন আমার ধারে কাছে ঘেঁষারও চেষ্টা না করে।
পরের দিন সকালবেলা রিমিতা ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ে। সে তাদের বাড়ির বাইরে বেরিয়ে আশেপাশের জায়গাগুলো ভালো করে দেখতে থাকে। কি অদ্ভুত জায়গাটি বাবা, আশেপাশে কোনো মাঠঘাট কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমি তাহলে গোবর পাবো কোথায়? গোবর না পেলে বাড়ির উঠানটা লেপ দেবো কিভাবে? দেখি কিছুটা হেঁটে হেঁটে গিয়ে যদি মাঠ পাওয়া যায়। রিমিতা হেঁটে হেঁটে মাঠের সন্ধান করতে থাকে। সে ফাল্গুনীদের বাড়ি থেকে অনেকটা দূরে হেঁটে হেঁটে চলে যায়। অনেক পরিশ্রম করার পর সে একটা মাঠ দেখতে পায়। সেখান থেকে সে কিছুটা গোবর নিয়ে বাড়িতে ফিরে আসে। গোবরটা সে তাদের বাড়ির দরজার কাছে রেখে গোবরের মধ্যে কাদা এবং জল মিশিয়ে উঠান লেপতে শুরু করে। কিছুক্ষণ পর ফাল্গুনী অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে বাড়ি থেকে বের হচ্ছিল। তখনই ফাল্গুনী দরজার কাছে রাখা গোবর দেখতে পায় না এবং সে গোবরের উপর পা দিতেই স্লিপ করে পড়ে যায়। ওরে বাবা রে, মরে গেলাম গো! কি এটা? এই তুমি কি করছো এটা? এ বাবা ছি, কি গন্ধ! তুমি গোবর দিয়ে কি করছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে বৌদি, গোবর কি খাওয়ার জিনিস নাকি যে আমি গোবর খাবো? তুমি দেখছো না আমি গোবর দিয়ে উঠোন লেপে দিচ্ছি। তুমি যা কুড়ে, বাড়ির উঠোনটা তো কোনোদিনও লেপ দাও না। তবে চিন্তা নেই, আমি এসে গেছি। এবার থেকে আমি প্রত্যেকদিন উঠান নেতা দেব। আচ্ছা বৌদি, তোমার লাগেনি তো? চুপ করো, অশিক্ষিত বেয়াদব একটা। এটা গ্রাম নয়, বুঝেছো? এখানে মানুষ গোবর দিয়ে উঠান লেপ দেওয়া তো দূরের কথা, গোবর স্পর্শ পর্যন্ত করে না। এখন এই গোবরগুলো যেখান থেকে নিয়ে এসেছো সেখানে ফেলে এসো, আর পুরো উঠানটা জল দিয়ে ধুয়ে ফেলো। ছি, পুরো বাড়ি গোবরের গন্ধে মেতে উঠেছে। অফিসে যাওয়ার সময় ভালো লাগে এসব? ফাল্গুনী বাড়ির মধ্যে গিয়ে তার শাশুড়ি মায়ের উপর চেঁচাতে শুরু করে। মা, আপনি এই গেও ভূতটাকে বাড়ি থেকে বের করবেন, নাকি আমি এর কিছু একটা ব্যবস্থা করব? দেখুন এ আমার কি অবস্থাটাই না করেছে। আপনি কি একে বলেননি আমাদের এখানে গোবর দিয়ে উঠানে লেপ দেওয়া হয় না? আমি ঠিক এই জন্যই বলেছিলাম যে একে এই বাড়িতে আমি রাখবো না। আরে বৌমা, তুমি রাগ করো না। আসলে রিমিতা গ্রামের মেয়ে তো, এই নতুন নতুন শহরে এসেছে, এর একটু সময় লাগবে সবকিছু বুঝতে। তুমি চিন্তা করো না, আমি একে সব বুঝিয়ে দেব। বৌদি, তুমি রাগ করো না। আমি সত্যি জানতাম না যে শহরে এসব হয় না। আমি আর কখনো এমন করব না। ঠিক আছে, কিন্তু তুমি আমাকে বৌদি বলে ডাকবে না, ওকে? আমি তোমার মতো গেও ভূতের বৌদি হতে পারবো না। আর তুমি শাড়ি পরে ঘুরে বেরো কেন? হ্যাঁ, আমাদের বাড়িতে থাকতে হলে এসব শাড়ি টাড়ি পরা বন্ধ করো। জিন্স টপ তো তুমি পরতে পারবে না, অন্তত একটা চুড়িদার পরো দয়া করে। তোমাকে দেখলেই মাথা গরম হয়ে যায় আমার। এই বলে ফাল্গুনী সেখান থেকে চলে যায়। এরকম ভাবে সময় কাটতে থাকে। একদিন ফাল্গুনী তার কয়েকটা বন্ধুকে তাদের বাড়িতে ইনভাইট করে। ফাল্গুনী তার বন্ধুদের জন্য হাক্কা নুডলস তৈরি করে টেবিলে নিয়ে আসে। আরে নে নে, তোরা বসে আছিস কেন? খাওয়া শুরু কর, নুডলস ঠান্ডা হয়ে যাবে তো। আমি তোদের জন্য স্পেশাল হাক্কা নুডলস তৈরি করেছি, খেয়ে বল কেমন হয়েছে। ঠিক তখনই সেখানে রিমিতা চলে আসে। রিমিতা টেবিলের উপর রাখা নুডলস দেখে বলে, ও বৌদি, কেঁচোর মতো দেখতে এটা কি খাবার গো? কেঁচোর গায়ের রং লাল হয় আর এটা দেখতে হলুদ। এটার রং লাল হলে দেখতে একদম কেঁচো মনে হতো। বৌদি বলো না, এই খাবারটার নাম কি গো? রিমিতার কথা শুনে ফাল্গুনীর বন্ধুরা হো হো করে হেসে ওঠে। কিরে ফাল্গুনী, এই গ্রামের গেয়ভূতটা কে? তুই তো বলেছিলি তোর ননদ নেই, তাহলে এই গেয়ভূতটা কি করে তোর ননদ হলো রে? না না, আমার সত্যিই কোনো ননদ নেই। আসলে আমার শাশুড়ি মা গ্রাম থেকে এই চাকরটাকে ধরে নিয়ে এসেছে। আর গ্রামের মেয়েদের তো জানিস, কোনো ম্যানার্স জানে না, সেই জন্যই এ আমাকে বৌদি বলে ডাকে। এই তুমি ভেতরে যাও এখান থেকে, আমাদের ডিস্টার্ব করো না। না বৌদি, আমি এই কেঁচোর মতো দেখতে খাবারটা খেয়ে দেখতে চাই যে এই খাবারটা কেমন খেতে। তোমরা খাও, আমি তোমাদের বিরক্ত করব না। এই বলে রিমিতা হাক্কা নুডলসের একটা পাত্র নিয়ে নিচে মেঝেতে বসে নুডলস খেতে শুরু করে দেয়। শুধু তাই নয়, সে কোনো রকমের চামচ কিংবা চপস্টিক না নিয়ে হাত দিয়ে নুডলস খেতে থাকে। আরে বাহ, এই খাবারটা তো খেতে খুবই ভালো। বৌদি, তুমি এই খাবারটার নাম কিন্তু এখনো বললে না। রিমিতাকে দেখে ফাল্গুনীর বন্ধুরা সবাই ভীষণ অবাক হয়। তারা রিমিতাকে নিয়ে খুবই মজা করতে থাকে। সত্যি আজকাল যে এত গেয় অশিক্ষিত মানুষ পৃথিবীতে এক্সিস্ট করে আমার জানা ছিল না। যাক ফাল্গুনী, তোর বাড়িতে এসে আমাদের কিন্তু এন্টারটেইন হলো। তোর এই গেয় ননদ আমাদেরকে খুব হাসিয়েছে। কিন্তু এই মেয়েটা হাত দিয়ে নুডলস খাচ্ছে, দেখতে খুবই বাজে লাগছে। একে তুই এটাও শেখাসনি যে নুডলস হাত দিয়ে খেতে নেই? কেন? নুডলস হাত দিয়ে খাবো না তো কি দিয়ে খাবো? পা দিয়ে খাবো? তোমরা কি খাবার পা দিয়ে খাও? আমি তো ভাত রুটি হাত দিয়েই খাই,
তাই এই খাবারটাও আমি হাত দিয়ে খাচ্ছি, এতে সমস্যা কি? রিমিতার কথা শুনে ফাল্গুনী খুবই রেগে যায় এবং সে সেখানে তার বন্ধুদের সকলের সামনে রিমিতাকে একটা ঠাসিয়ে চড় মারে। এই দেখে ফাল্গুনীর বন্ধুরা সকলেই খুব খুশি হয়, কিন্তু রিমিতা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায়। রিমিতা একদিন ফাল্গুনীর ঘরে গিয়ে দেখে সেখানে অনেকগুলো হিল জুতা রাখা আছে। ওরে বাবারে, এই জুতাগুলো কি সুন্দর! আমি দেখেছি বৌদি এই জুতাগুলো যখন পরে বৌদিকে একদম হিরোইনের মতো মনে হয়। আমারও এরকম হিল জুতা কেনার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমাদের গ্রামে তো এত সুন্দর জুতা পাওয়াই যেত না। একবার এই জুতাগুলো পরে দেখি তো আমাকে কেমন লাগে। এই বলে রিমিতা ফাল্গুনীর এক জোড়া হিল জুতা পরে হাঁটার চেষ্টা করে, কিন্তু সে এর আগে কখনো এরকম স্টাইলিশ হিল জুতা না পরায় সে নিজের ব্যালেন্স সামলাতে পারে না এবং সে মেঝের উপর পড়ে যায়। ওরে বাবা গো, মরে গেলাম! মাসি, কোথায় আছো? তাড়াতাড়ি এসো এদিকে। এই দেখো, আমি পড়ে গেছি। সঙ্গীতা দেবী তখন বাড়িতে না থাকায় রিমিতা চেঁচানোর আওয়াজ পেয়ে ফাল্গুনী সেখানে তাড়াতাড়ি করে ছুটে আসে। তোমার এত বড় সাহস, তুমি আমার জুতা পরেছো? তুমি গ্রামের মেয়ে হয়ে কি করে ভাবলে যে এই জুতাগুলো পরলে তুমি আমার মতো হয়ে যাবে? গেও ভূত একটা! ঠিক হয়েছে, তুমি পড়ে গেছো। তোমার তো পড়ে গিয়ে হাত পা ভেঙে যাওয়া দরকার ছিল, তাহলে আমি খুব খুশি হতাম। বৌদি, আমার কোমরে খুব জোরে লেগেছে, আমি উঠতে পারছি না, আমাকে একটু সাহায্য করো না। ছি, তোমাকে স্পর্শ করতেই আমার ঘৃণা করে। যেই হাত দিয়ে তুমি গোবর স্পর্শ করো, তুমি ভাবলে কি করে আমি সেই হাত ধরবো? তোমার লাগুক বা না লাগুক, আমার এতে কিচ্ছু যায় আসে না। তুমি আমার কেউ না, বুঝেছো? এই বলে ফাল্গুনী সেখান থেকে চলে যায়। ফাল্গুনী এরকম ভাবে সবসময় রিমিতাকে হেয় করত। এরকম ভাবে সময় অতিবাহিত হতে থাকে। একদিন ফাল্গুনীর শরীর খুবই অসুস্থ হয়ে যাওয়ায় আকাশ তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। কিছুক্ষণ পর আকাশ ডাক্তার দেখিয়ে রিমিতাকে বাড়িতে নিয়ে আসে। শুনেছো তো ডাক্তার তোমাকে কি বলেছে? তোমার গায়ে রক্তের অভাব আছে, ভালো মন্দ খাবার খেতে হবে, আর ডাক্তার যে মেডিসিনগুলো দিয়েছে সেগুলো কিন্তু অবশ্যই খেতে হবে। রিমিতা, তুই একটু তোর বৌদির খেয়াল রাখিস তো, এখন কিছুদিন তোর বৌদি বাড়িতেই থাকবে। তুমি চিন্তা করো না দাদা, আমি বৌদির খুব ভালো মতো খেয়াল রাখবো। তুমি দেখবে বৌদি কিছুদিনের মধ্যেই চাঙ্গা হয়ে যাবে। আচ্ছা দাঁড়াও, আমি আসছি। এই বলে রিমিতা বাড়ির বাইরে বেরিয়ে পড়ে। সে বেশ কয়েক ঘন্টা পর বাড়ি ফিরে আসে। আসলে সে ফাল্গুনীকে খাওয়ানোর জন্য কুলেখাড়া পাতা খুঁজে নিয়ে এসেছিল, কারণ রিমিতা ভালো করেই জানতো শরীরের রক্ত বৃদ্ধির জন্য কুলেখাড়া পাতা কতটা উপকারী। তাই সে রান্নাঘরে গিয়ে ফাল্গুনীর জন্য কুলেখাড়া শাক রান্না করে নিয়ে আসে। বৌদি, ওঠো তো দেখি তাড়াতাড়ি। এই দেখো, আমি তোমার জন্য কুলেখাড়া শাক রান্না করে নিয়ে এসেছি। ডাক্তার বলেছে তোমার শরীরে রক্ত কম আছে। কুলেখাড়া শাক কিছুদিন খেলে তোমার শরীরে রক্তের কমতি আর থাকবে না। দেখবে তুমি কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবে। এই নাও বৌদি, খেয়ে নাও। ফাল্গুনী রিমিতার উপর খুব রেগে যায় এবং সে কুলেখাড়া শাকের পাত্রটি টান মেরে ছুঁড়ে ফেলে দেয়। সরাও এগুলো আমার চোখের সামনে থেকে। জানি না তোমরা গ্রামের গেঁয়োভূতগুলো কি সব শাক পাতা, জঙ্গলি গাছপাতা খাও। তুমি ভাবলে কি করে আমি এসব জঙ্গলি শাক পাতা খাবো? ডাক্তার দেখিয়েছি, ডাক্তার আমাকে মেডিসিন দিয়েছে, আমি সেগুলো খেয়ে সুস্থ হয়ে যাব, বুঝেছো? চলে যাও আমার চোখের সামনে থেকে। রিমিতা আর কোনো কথা না বলে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। রিমিতা যখনই ফাল্গুনীর কাছে যেত তখনই ফাল্গুনী তার সঙ্গে খুবই বাজে ব্যবহার করত, তাই রিমিতা ফাল্গুনীর কাছে যেতেও ভয় করত। দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েকটা দিন। একদিন সঙ্গীতা দেবী এবং আকাশ দুজনের কেউই বাড়িতে ছিল না। সেদিন হঠাৎ করে ফাল্গুনীর শ্বাসকষ্ট দেখা দেয়। আসলে ফাল্গুনীর অ্যাস্থমা রোগ ছিল। ফাল্গুনী তাড়াতাড়ি করে তার রুমে পাম্প মেশিন খুঁজতে শুরু করে, কিন্তু সে সেটা কোথাও খুঁজে পায় না। সময়ের সঙ্গে সঙ্গে তার শ্বাসকষ্ট বাড়তেই থাকে। ঠিক তখনই সেখানে রিমিতা আসে। ফাল্গুনীকে কষ্ট পেতে দেখে রিমিতার খুবই খারাপ লাগে। সে তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে যায়। কিছুক্ষণ পর ফাল্গুনী তার কাছে এসে বলে, বৌদি, তুমি তাড়াতাড়ি করে এই মেথির জলটা খেয়ে নাও তো, তোমার শ্বাসকষ্ট হচ্ছে। আমি জানি না তোমার কি অসুবিধা হচ্ছে, কিন্তু আমি এটুকু জানি শ্বাসকষ্টের অসুবিধা হলে মেথির দানা জলের মধ্যে দিয়ে সেই জল ফুটিয়ে খেলে শ্বাসকষ্ট থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়। তুমি দয়া করে না করবে না বৌদি, বাড়িতে এখন কেউ নেই, তুমি এটা খেয়ে নাও। ফাল্গুনী আর কোনো উপায় না পেয়ে রিমিতার কথা মেনে নেয়। কিছুক্ষণের মধ্যেই ফাল্গুনী স্বস্তি অনুভব করে। রিমিতা, আমাকে ক্ষমা করে দাও রিমিতা,
আমি তোমাকে সবসময় গ্রামের গেও ভূত বলে অপমান করেছি। আমি সবসময় তোমার ক্ষতি চেয়েছি, কিন্তু আজকে তুমি আমার জীবন বাঁচিয়েছো। আজকে যদি তুমি না থাকতে তাহলে জানি না আমার কি হতো। আমি তোমার মতো ননদ পেয়ে সত্যিই নিজেকে ভাগ্যবান বলে মনে করছি। ফাল্গুনীর মুখে এমন কথা শুনে রিমিতা খুবই খুশি হয়। রিমিতা তার বৌদিকে ক্ষমা করে দেয়। সেদিনের পর থেকে ফাল্গুনী রিমিতাকে মন থেকে তার নিজের ননদ বলে স্বীকার করে নেয়। ফাল্গুনী রিমিতাকে ধীরে ধীরে শহরের আদব কায়দা শেখাতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে রিমিতাও ফাল্গুনীর মতো মডার্ন হয়ে ওঠে। এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে।